শুরু করছে আজ নতুন পর্ব প্রেদলোকে সবাইকে আর একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনা লিখে পাঠিয়েছে সে হাওড়ায় বাসিন্দা, হাওড়ায় সে থাকে। সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সুকন্যা, আমার বাড়ি হাওড়ায়। কিন্তু এই যে ঘটনা আমি যে লিখে পাঠালাম সেটা আমার দাদুর বাড়িতে ঘটে গেছে। যখন আমি আমার মাধ্যমিকের পরে দাদুর বাড়ি গেছিলাম আর কি। তো আমার দাদুর বাড়ি হচ্ছে ক্যানিং লাইনে সুন্দরবনের দিকটা, মানে সুন্দরবন একটা ছোট্ট গ্রামে আমার দাদুর বাড়ি। তো আমার যখন বয়স 16 হবে আমার মাধ্যমিকের পরে, সেই সময় আমি আমার দাদুর বাড়িতে যাই। এবার দাদুর বাড়ি যাওয়ার একটা মজা কি, সেখানে আমাকে সবাই খুব ভালোবাসে। আমার দাদু দিদা তারা তো বাসেনি, এবং আমার মামা মামি তারাও খুব আমাকে ভালোবাসে এবং আমার খুব যত্নআত্তি করে আর কি। কোনো কিছু কোনো কমতি রাখে না আর কি। তো সেই জন্য আমার দাদু বাড়িতে যেতে খুবই ভালো লাগে। তো আমার মা বাবা আমাকে সেখানে পৌঁছে দেয়। কারণ বাবার যেহেতু অফিস, তো সেই জন্য মা থাকতে পারেনি। তো সেই জন্য আমাকে নামিয়ে দিয়ে তারা দুজনে চলে আসে বাড়িতে। এবার আমি রয়েছি সেখানে। আমি দুদিন থাকার পরে আমি যেটা রিয়েলাইজ করলাম, আমি যেটা অবজার্ভ করেছিলাম আর কি, সেটা হচ্ছে সন্ধে 6টা সাড়ে 6টা বাজার পরেই দাদু বাড়ির সব কটা দরজা জানলা সব বন্ধ করে দিচ্ছে, এবং জানলায় যে পর্দা সেগুলো কিন্তু টাঙিয়ে দিচ্ছে। একদিনকে আমি বললাম যে দাদু কিছু টাকা দাও না, আমি আর ভাই হাটে যাবো, গিয়ে একটু ঘুগনি মুড়ি খেয়ে আসি। এবার বিষয়টা হচ্ছে আমাদের যে দাদুর বাড়ি সেটা তো একটা গ্রামের মধ্যেই। এবার ওই গ্রামেরই একটু বাইরের দিকে বেরিয়ে এলে, ওই 20 মিনিট মতো হাঁটা পথ, একটু বাইরের দিকে বেরিয়ে এলে একটা ছোট্ট মতো বাজার বসে, ওটাকে ওরা হাট বলে। এবার বাজারের মধ্যেই অনেক কিছু শাক সবজি তো পাওয়া যায়, এবং তার সাথে অনেক খাবার দাবার পাওয়া যায় আর কি। প্রত্যেক দিনই বসে জিলিপি, চপ, সিঙ্গাড়া, অনেক কিছু পাওয়া যায়, ঘুগনি ফুগনি এসব অনেক কিছু পাওয়া যায়। তো আমি এরকম বলাতে দাদু আমার পুরো চিল্লিয়ে ওঠে, বলছে না একদম না, বাইরে যাওয়ার কী আছে, তুই জানিস না সব কিছু, যা নিজের ঘরে যা, এরকম করে চিল্লিয়ে ওঠে। কিন্তু দাদু কিন্তু আমার উপর কোনো দিন আজ অবধি জোরে কথাও বলেনি। আমি বুঝতে পারলাম না কেন সে দাদু এরকম করলো, এরকম ব্যবহার। তা আমি ওরকম চিল্লানোতে আমি বেশ ভয় পেয়ে গেছিলাম, চমকে উঠেছিলাম আর কি। আমি দূরে সরে আসি, এবং সেই সময় মামি আমাকে তার নিজের ঘরে নিয়ে যায় এবং বলে যে এরকম মন খারাপ করিস না, আমি তোকে বাড়িতে ঘুগনি করে দিচ্ছি। আমি জিজ্ঞেস করলাম যে কেন দাদু এরকম করলো। সেই সময় কিন্তু মামি কথাটা এড়িয়ে চলে যায়। এইবার পরের দিনকেই, মানে যেদিনকে এই জিনিসটা হলো আর কি, তার পরের দিনকেই আমি দাদুর যে খুড়তুতো ভাই, সেও একটা দাদুই হয় আমার, তার বাড়িতে যাই আমি আর ভাই। সকালবেলায় বাড়িতে গিয়ে সেখানে যেহেতু অনেক দিন পরে গেছি আর কি, দেখা করে এসেছিলাম। সেখানে আমার একটা দাদা রয়েছে, এবং তার যে ছেলে আর কি, মানে খুড়তুতো যে দাদু, তার যে ছেলে তিনি রয়েছেন, তার একটা ছেলে রয়েছে, মানে আমার দাদা হয়। তাদের সাথে সবার সাথে দেখা করলাম, কথাবার্তা বললাম। এবার ওদের বাড়িটা না একটু গ্রামের একেবারেই শেষ প্রান্তে, সেখান থেকে পাশের গ্রাম দেখা যায়, এরকম একটা পজিশনে বাড়ি। এবার আমি ফেরার সময় যখন ওদের বাড়ি থেকে বেরিয়েও গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলছি আর কি, সেই সময় আমি দেখলাম ওদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ভাঙাচোরা বাড়ি, মানে কোনো রকমে বাড়িটা রয়েছে, দাঁড়িয়ে রয়েছে আর কি। সেই বাড়িতে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে, যার শাড়ি পরে রয়েছে কিন্তু একটু অন্যরকম স্টাইলের, মানে রাজস্থানী স্টাইল যেরকম হয়, যেরকম করে ওরা শাড়ি পরে পেট দেখা যায়, ঠিক সেরকমভাবে কিন্তু ওই মহিলাটা শাড়ি পরেছিল আর কি। এবার তার যে শাড়ির যে আঁচল, সে আঁচল দিয়ে তার ডান বা চোখটা দেখো বন্ধ রয়েছে, এবং বা হাত সেটাও কিন্তু ঢাকা, মানে মাদিক পুরোটাই ঢাকা আর কি। এবং সে একটাই চোখ দেখছে ডান চোখ দিয়ে, এবং ডান হাতটা তার খোলা আর কি। তো আমি ওরকম করে দেখলাম যে মহিলাটা ওর নিজের বাড়ির সামনেই ওরকম করে একদম পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আমি আমার ওই দাদাকে জিজ্ঞেস করাতে দাদা বলে যে ওদিকে তাকাস না, এমনি করে একটা মানে আতঙ্কের সাথে বলে যে ওদিকে তাকাস না, যা বাড়ি চলে যা, এরকম করে বলে। এবার ভাইকেও বলে যে তাদের দিদিকে নিয়ে বাড়ি চলে যায়, এরকম করে বলে। এবার ভাই তখন আমাকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে। আমি বাড়িতে এসে সন্ধ্যেবেলায়, সে সময় আমি তো কিছু বলিনি, সন্ধ্যেবেলায় আমি আমার মামিকে জিজ্ঞেস করলাম যে মামি এরকম এরকম ব্যাপার, আমি এরকম দেখেছি। মামি একদম পুরো চমকে ওঠে, বলে যে সত্যি তুই দেখেছিস, এরকম করে আর কি। আমি বললাম হ্যাঁ আমি দেখেছি, ভাইও তো দেখলো।
তখন যেন সে একদম তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সে তাড়াতাড়ি করে তার শাশুড়িকে মানে আমার দিদাকে গিয়ে বলে, দিদা তার ঠাকুরঘর থেকে গঙ্গার জল নিয়ে এসে আমাকে আমার ভাইয়ের মাথায় ভালো করে ছিটিয়ে দেয়। আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, কী সমস্যাটা কী। আমি আসার পর থেকে দেখছি জানলা দরজা বন্ধ করে দিচ্ছে সন্ধে হলেই, তারপরে দাদুকে আমাকে চিল্লি উঠলো, ঘর থেকে বেরোতে দিচ্ছ না, আজকে সকালবেলা গেলাম মহিলাটাকে দেখার পর তোমরা এরকম একটা বিহেভ করছো, কী সমস্যাটা কী। তখন মামি কিন্তু আবারও কথাটাকে এড়িয়ে চলে যায়, কোনো কিচ্ছু বলে না, বলে কি না না ওরকম কিছু না। আমি বলি যে তুমি এরকম একটা বিহেভ করলে তারপরে বলছো তুমি এরকম কিছু না। হ্যাঁ, তখন সে বলছে তুই বাচ্চা, ভয় পেয়ে যাবি, সব কিছু না, ওইসব বাদ দে, এরকম করে বলে সে এড়িয়ে চলে যায়। সেদিনকে রাতের বেলায় আমি, মামি আর ভাই তিনজনে মামির ঘরে শুয়ে রয়েছে। এবার আমি শুনতে পাচ্ছি দরজা ধাক্কানোর শব্দ, ভীষণ ভীষণ জোরে দরজা কেউ ধাক্কাচ্ছে। তা আমি যেহেতু আমাদের নিজের বাড়িতে হাওড়ায়, আমি তো 12টা 12:30 আগে ঘুমাই না, এবং ওদিকে গ্রাম সাইডে তো ওই 10:30টার মধ্যেই সবাই বিছানে উঠে পড়ে, 15-20 মিনিটের মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে আর কি। তো যেহেতু সবাই শুয়ে পড়েছে, আমি শুয়ে কী করবো, আমি মোবাইল ঘাঁটছিলাম। এইবার আমি ঘুমিয়ে শুয়ে রয়েছে আর কি, 11:30 বাজে সেই সময় আমি শুনতে পাচ্ছি ওরকম দরজা ধাক্কানোর শব্দ। প্রথমে আমি একটু মাথাটা তুলি, তোলার পরে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আওয়াজ যেটা হচ্ছে দরজা ধাক্কানো, সেটা আমাদের বাড়িতে না, পাশের কোনো বাড়িতে হচ্ছে, আশেপাশে কোনো বাড়িতে হচ্ছে। এবার আমি শুয়ে পড়লাম, আমি হচ্ছে কোনো বাড়িতে হয়তো লোকজন এসছে হয়তো রাতের বেলা, এই অত বেশি না ভেবে আমি শুয়ে পড়লাম। এই যে দরজা ধাক্কানোর শব্দটা, এটা কিন্তু প্রায় 25 থেকে 30 মিনিট বা তারও বেশি সময় ধরে হয়েছে, ঠিক আছে। তারপরে আমি ঘুমিয়ে পড়ি, আমি আর অত বেশি মাথা না ঘামিয়ে আমি ঘুমিয়ে পড়ি। পরের দিনকে ঘুম থেকে উঠে আমি দেখছি আমাদের দাদুর বাড়ি বাইরেটা দরজার সামনে আর কি অনেক লোকজন জড়ো হয়েছে, এবং তারা সব কথাবার্তা বলছে আর কি। আমি মামিকে জিজ্ঞেস করলাম কী হয়েছে মামি, এরকম এত লোকজন কিসে। তখন মামি আমাকে বলছে যে পাশের বাড়িতে যে বাচ্চা ছেলে রয়েছে একটা, সে নাকি মারা গেছে। আমি মারা গেছে কি করে। তখন গিয়ে মামি আমাকে বলল আসল ঘটনা। সে বলছে এই গ্রামে, দাদুদের গ্রামে নাকি একটা বয়স্ক মহিলা, যে কিনা কারো না কারো বাড়িতে মাঝে মধ্যেই যাচ্ছে, গিয়ে দরজা ধাক্কাচ্ছে। দরজা ধাক্কানোর সময় সে বারবার করে বলছে কি রে দরজাটা একটু খোল, আমার না খুব খিদে পেয়েছে, দরজাটা একটু খোল না, একটু খেতে দে আমাকে, খোল না, কি রে খোল, এমনি করে ডাকে। এবং দরজাটা খোলার পরে সে খাবার চায়, যে যা খাবার দেয় দিল, তার সঙ্গে সে কিন্তু একটা পেঁয়াজ চায়, গোটা পেঁয়াজ। সে পেঁয়াজটা সে যখন কামড় মারে, তারপরে থেকেই কিন্তু বাড়িতে ছেলে মেয়ে যেই থাকুক না কেন তাদের শরীর খারাপ হতে শুরু করে, এবং শেষমেশ সে মারা যায়। এইবার আমি আসার আগে নাকি এই গ্রামে 4 জনের 4টে বাচ্চা আর কি মৃত্যু অলরেডি হয়ে গেছে। এবার আমি যে বাচ্চাটা হয়েছে আর কি রিসেন্ট আগের দিন রাতেরবেলায় হয়েছে, সে হচ্ছে গ্রামের 5 নম্বর বাচ্চা যার সাথে এরকম হয়েছে। এবার আমি বললাম যে এর সাথে কী করে হলো, তো তোমরা যখন জানোই যে ওরকম ডাকলে পরে রাতেরবেলা ডাকলে ওই মহিলাই আসছে, খাবার চাইলে সব কিছু এরকম পেঁয়াজ চাইলে এরকম হচ্ছে, তাহলে তোমরা বাকিরা দেয় কেন। একবার ভুল হয়, দুবার ভুল হয়, 5-5টা বাচ্চা মারা গেল, তারপরেও কি করে মানুষ একই জিনিস করে আছে রিপিটেডলি। তখন মামি বলছে ওই যে মহিলা, ওই মহিলার যে ডাকছে বারবার করে যে দরজাটা খোল, দরজাটা খোল, এবং দরজা খোলার পরে সে যখন ওই খাবার চাইছে, এই পুরো জিনিসটার মধ্যে ওর যে ডাক এবং খাবার চাওয়া, এই পুরো জিনিসটার মধ্যে একটা হিপনোটাইজের ব্যাপার রয়েছে। মানে ডাকে যে ডাকছে যখন, সেই সময় যে শুনছে আর কি, শুনতে পাচ্ছে, সে কিন্তু না চাওয়া সত্ত্বেও ওর ডাকের মধ্যে দিয়ে ওই দরজা খুলে দিচ্ছে, না চেয়েও দরজা খুলে দিচ্ছে। এবং যখন খাবার চাইছে, সে জানছে যে খাবারটা দেওয়ার পরে তার বাড়িতে প্রবলেম হবে, তার বাচ্চা আর থাকবে না, তারপরেও কিন্তু খাবার দিয়ে দিচ্ছে, মানে একটা হিপনোটাইজ হয়ে যাচ্ছে আর কি। এই হচ্ছে ব্যাপার। এবার পাশের বাড়ি যে বাচ্চাটা মারা গেছে তার সাথে কি হয়, রাতের বেলায় তারা বাবা মা আর বাচ্চারা দুজনে শুয়ে আছে, ঘুমাচ্ছিল। 11:30টার সময় যথারীতি ওদের দরজায় নক পড়ে। বাবাটা কি করে, দরজাটা গিয়ে খোলে,
প্রথমে অনেকবার সে ভাবনা চিন্তা করে খুলবে কি খুলবে না, হ্যাঁ, এবার লাস্ট অবধি গিয়ে যখন নিজেকে কন্ট্রোল না করতে পেরে দরজাটা খুলে দেয় এবং যথারীতি মহিলাটা খাবার চায় এবং সে ডাল ভাত দেয় এবং একটা পেঁয়াজ দেয়। পেঁয়াজটা চেবান ওই সামনে দরজার সামনে দাঁড়িয়েই মহিলারা পেঁয়াজটা চেবায়, কামড় মারে আর কি। আর ঠিক সেই সময় ওদের যে বাচ্চা ছেলে সে কিন্তু বিছানায় শুয়েছিল মায়ের পাশে, তার শরীর খারাপ হতে শুরু করে। সে হঠাৎ করে বলছে, মানে ঘুমিয়ে রয়েছে, ঘুম থেকে উঠে হঠাৎ করে বলছে তার বুকে ব্যথা হচ্ছে। সে রীতিমতো ছটফট করতে শুরু করে এবং কিছুক্ষণ পরে প্রায় 10-15 মিনিট পর যখন ছটফট করার পরে সে কিন্তু আবার শুয়ে পড়ে। এবার ওরা ভাবে হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু সেই সময় কিন্তু মহিলাটা চলে যায়। যখনই সে কামড় মারে এবং যে বাচ্চা রয়েছে বাড়িতে তার শরীর খারাপটা শুরু হয়, ওই শরীর খারাপটা শুরু হওয়ার পরেই কিন্তু সে সঙ্গে সঙ্গে চলে যায়। তারপরে যখন ধীরে 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 বাচ্চাটা মারা যায়। এবার এর সাথেও আগের দিন রাতেরবেলা সেম জিনিস হয়েছে, সে শরীরটা ঠিক হয়ে গেছিলো, তারপরেও হঠাৎ করে সকালবেলায় তার দুই বাবা মা ঘুম থেকে উঠে দেখছে তার ছেলে আর নেই। যখন ছেলেকে বারবার করে ডাকছে ঘুম থেকে ওঠার জন্য, ঘুম থেকে উঠছে না, তখন দেখছে যে ছেলে কিন্তু আর বেঁচে নেই। তারপরে ওর মা তো একদম পুরো কান্নায় ভেঙে পড়েছে আর বাবা মাথায় হাত দিয়ে বসে রয়েছে যে তার জন্য, তার ভুলের জন্যে তার ছেলে আর নেই। এই নিয়ে হলো 5 নম্বর বাচ্চা যে কিনা গ্রামের মধ্যে মারা গেল। এবার আমি তখন মামিকে জিজ্ঞেস করলাম, যখন তোমরা জানছোই যে ওই মহিলাটাই করছে, তাহলে তোমরা ওর এগেনস্টে কোনো স্টেপ কেন নিচ্ছ না? তখন মামি বলছে যে ওই যে মহিলা ও ভীষণই পাওয়ারফুল আর কি, ওর সামনে যেতে কেউ সেরকম সাহস পায় না, সবাই নাকি ওকে শাকচুন্নি, ডাইনি এইসব বলে ডাকে আর কি, গ্রামের ডাইনি এরকম করে ডাকে। এবার কি হয়, কয়েকদিন পরে আমি মামিদের ঘরে জানলার সামনে, মামির ঘরে যে জানলা, কয়েকদিন পর বলো 2 দিন পরে আর কি, গ্রামের মামির ঘরের জানলার সামনে দাঁড়িয়ে আমি মায়ের সাথে কথা বলছিলাম আর কি। সময় তখন প্রায় 10:30টার মতো বাজে। খেয়ে উঠে আমি কথা বলছি, আমি দেখছি যে দরজার মানে জানলার যে দুটো পর্দার মাঝখান দিয়ে যে লম্বা একটা ফাঁক, ওই ফাঁক দিয়ে আমি দেখছি ওই মহিলাটাই, সেম মহিলাটা দূর থেকে হেঁটে আসছে। ঠিক আছে, এবার হেঁটে আসছে 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 হঠাৎ করে আমার দাদুর ঘরের সামনে এসে দাঁড়ি পড়লো। দাদু যে বাড়ি, দাদু বাড়ির সামনে এসে দাঁড়ালো এবং সেম হুবহু আমি প্রথম দিন ওই খুড়তুতো দাদুর যে ঘরের সামনে দেখেছিলাম আর কি, ঠিক সেরকম তার ড্রেস সে পরে রয়েছে এবং তার একদিক ঢাকা, তার এক হাতও ঢাকা। সে দাঁড়িয়ে রয়েছে বাড়ির সামনে এবং সে তার যে ডান হাতটা সে মুঠো করে তার মুখের সামনে ধরেছে, যেন মনে হচ্ছে হাত মুঠো করে কোনো মন্ত্র উচ্চারণ করছে। প্রায় 3 থেকে 4 মিনিট ওই মন্ত্র উচ্চারণ সে করছিল। আমি তখন মায়ের ফোনটা রেখে সঙ্গে সঙ্গে দৌড়ে যাই মামি আর মামাকে ডেকে আনি যে দেখো এরকম এই মহিলাটা কি সবার বাড়িতে আসে। আমি যখন দুজনকে ডেকে নিয়ে আসি দেখানোর জন্য, দেখছি সে মহিলাটা কিন্তু আর নেই। কিন্তু যখন সে এই জিনিসগুলো করছিল আর কি বাড়ির সামনে দাঁড়িয়ে, আমার একবারের জন্য মনে হয়েছিল যে মহিলাটা হয়তো আমাকে দেখতে পেয়েছে জানলার ফাঁক দিয়ে। আমি শিওর ছিলাম না, তো আমি সেই জন্য ডাকতে গেছিলাম। যাই হোক, এসে দেখলাম সেখানে কিন্তু কেউ ছিল না। সময় তখন 10:30, 11:45 বাজে। ঠিক তারপর আমরা সবাই শুয়ে পড়েছি। ঠিক রাত 11:30 বাজে সেম জিনিস, আমাদের দাদুর বাড়িতে নকিংয়ের শব্দ, বারবার করে কেউ নক করছে। আর এই নকের শব্দ শুনে সবাই ঘুম থেকে উঠে পড়ে। সবাই ঘরের যে ডাইনিং রুম সেখানে সবাই চলে আসে এবং চলে আসার পরে সবাই দেখছে যে ওই মহিলাটা ক্রমাগত ডেকে চলেছে, কি দরজা খোল না, আমি অনেকদিন ধরে কিছু খাইনি, একটু খেতে দিবি কিছু। কন্টিনিউয়াসলি এই কথাটা সে বলে যাচ্ছে আর দরজার মধ্যে নক করে যাচ্ছে। হঠাৎ করে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু হঠাৎ করে আমার মামির কি হলো জানি না, আমার মামি ধীরে 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 দরজার দিকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। আমরা সবাই দেখছি মামি এগিয়ে দরজার সামনে গিয়ে দরজার যে হাতল, সে হাতলে তার বাঁ হাতটা রেখেছে
দরজাটা খুলবে বলে। মামার সঙ্গে সঙ্গে মামি কাছে যায়, পেছন দিক থেকে তাকে টেনে নিয়ে চলে আসে। দরজা সে খুলতে দেয়নি। যখন সে টেনে নিয়ে চলে আসে, মামির মধ্যে একটা অন্য ব্যাপার চলে এসেছিল। মানে সে রীতিমতো চেল্লামিল্লি শুরু করেছে। সে বলছে যে দরজাটা খুলতে দাও, দরজাটা খুলতে দাও, বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছে, কারো খাবারের দরকার, কেউ ডাকছে আমাকে, তুমি আমাকে দরজাটা খুলতে দাও, এরকম করো না। মামা যখন মামিকে দাঁড় করিয়ে রেখেছে, মানে চেপে ধরে রেখেছে, মামি কিন্তু সেই সময় মানে তুমি তুমি করে যখন কথা বলছিল, বলতে বলতে কিন্তু সেটা তুইতে পরিণত হয়। দরজাটা খুলতে দে আমাকে, সরে যা আমার সামনে থেকে, করতে করতে রীতিমতো গালিগালাজ দেওয়া শুরু করে। এরপরে ধীরে 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 কিন্তু ওই যে শব্দটা সেটা কিন্তু কমতে শুরু করে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এই জিনিসগুলো আমার সামনে হয়েছিল। দাদু, দিদা, আমি, আমার ভাই সবাই দেখছিলাম মামা আর মামির এই কীর্তি। যখন আমরা শুনলাম যে বাইরের যে শব্দটা সেটা ধীরে ধীরে কমতে গেল, কমতে কমতে একেবারেই বন্ধ হয়ে গেল, তখন কিন্তু আমার মামি যেখানে সে দাঁড়িয়ে রয়েছে সেখানেই সেন্সলেস অবস্থায় পড়ে যায়। এবার আমার দিদা সঙ্গে সঙ্গে গঙ্গা জল এনে তার মাথায় ছিড়কায়, পুরো শরীরে ছিড়কায়। তারপর সে ধীরে ধীরে জ্ঞানে ফেরে এবং তারপর সে বলছে কি হয়েছিল তার কিছু মনে নেই। কিন্তু তার যে একটা রূপ আমরা দেখেছিলাম সেই সময়, মানে সে রীতিমতো গালিগালাজ করছে আমার মামাকে দরজা খোলার জন্য, দরজাটা খুলতে দে, নালে আমি সব লন্ডভন্ড করে দেবো, এরকম করে প্রথমে সে তুমি তুমি করে বলছিল। তারপর ধীরে 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 এরকম একটা ভয়ানক রূপ দরজা খোলার জন্যে। তো আমিও দেখেছিলাম, যেটা মামি বলেছিল যে একটা হিপনোটাইজের যে ব্যাপার, সেটা আমিও সেই সময় সেদিনকে আমি রাতেরবেলা মামির মধ্যে দেখেছিলাম। এইবার সেদিনকে তো আমাদের বাড়িতে কিছু করতে পারলো না, তো সেদিনকে পরের দিনকেই আমার দাদু একজন পুরোহিতকে ডেকে এনে বাড়িতে বগলা দেবীর পুজো করায়। এবং ওই পুজো করানোর পরে তার যে পুজোর যে ফুল, এবার পরের দিনকে কিন্তু মামি একদম পুরো বেড রেস্টে, মানে বিছানায় শুয়ে পড়ে আর কি। তার ভীষণ শরীর খারাপ, জ্বর, সে একদম পুরো শুয়ে পড়েছিল। এবার ওই বগলা দেবীর যে ফুল, পুজোর ফুল, সে ওই আমার দিদা মামির মাথায় লাগাতেই তার শরীর ধীরে 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 সুস্থ হয়ে যায়। আমার কিন্তু একদমই সেখানে আর থাকতে ইচ্ছে করছিল না, কেননা এই সব কিছু দেখার পরে, জানার পরে আমার সেখানে থাকতে ইচ্ছা করছিল না একদমই। যেদিনকে আমাদের দাদুর বাড়িতে হয়, ঠিক 2 দিন পরে পাশের একটা বাড়িতে সেম জিনিস হয়, কিন্তু ওদের সাথে ঘটনাটা একটু আলাদা ছিল। এরকম ঘটনা, বাড়িতে সেদিনকে যে বাড়িতে হয়েছে সেই বাড়িতে সেদিনকে মহিলারা একা ছিল, বাড়ির গিন্নি একা ছিল, এবং তার হাজবেন্ড, স্বামী এবং তার ছেলে গেছিল কোনো একটা নিমন্ত্রণ বাড়িতে। তার শরীর খারাপ ছিল বলে সে যায়নি, সে বাড়িতে শুয়েছিল। রাত্রি 11:30 বাজে ঠিক একই রকমভাবে দরজায় কেউ নক করছে, আর বলছে দরজাটা খোল, খেতে দে, খিদে পাচ্ছে আমার, অনেকদিন ধরে কিছু খাইনি। সে যেহেতু জানে, সে কিন্তু রীতিমতো কম্বল চাপা দিয়ে শুয়ে পড়েছে, কান ফান গুজে, যাতে তার কানে শব্দ না আসে। কিন্তু সে সেই সময় তার হাজবেন্ডকে কল করে বলে যে তুমি কোথায়। হাজবেন্ড বলছে যে আমি এই তো সবাই বেরোলাম, ছেলে আমার সঙ্গেই রয়েছে, 1 ঘন্টা সময় লাগবে। তখন আমার সেই স্ত্রী আর কি তার স্বামীকে বলে যে তুমি আমাদের বাড়িতে কিন্তু এসছে সেই মহিলা, তুমি আমার ছেলেকে সাবধানে নিয়ে এসো। তখন এই কথাটা শুনে স্বামীও একটু ভয় পায়, বলছে হ্যাঁ হ্যাঁ আমি সাবধানে নিয়ে যাচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি দরজা খুলবে না কোনোভাবেই, এরকম আর কি বলে। এবার স্ত্রী সব তখন ফোনটা রেখে কান ফান চেপে দিয়ে একদম পুরো শুয়ে রয়েছে। হঠাৎ সে শুয়েছিল, হঠাৎ করে তা যখন জ্ঞান ফেরে, সে দেখছে সে দরজার সামনে দাঁড়িয়ে। সে নিজেই অবাক হয়ে গেছে যে এটা কি করে সম্ভব, আমি তো এতক্ষণ শুয়েছিলাম বিছানায়, আমি কি করে এখানে চলে এলাম। মানে সে বুঝতে পারছে না যে সে এতটাই হিপনোটাইজ হয়ে গেছিল আর কি। সে কখন নিজের শরীর থেকে কম্বল সরিয়ে বিছানা থেকে নেমে দরজার সামনে চলে এসেছে সে নিজেও জানে না। এবং তার হাতটা কিন্তু দরজার হাতলে রয়েছে, যে কোনো সময় মানে আর হয়তো 2-3 সেকেন্ড পরে যদি তার জ্ঞান ফিরতো, সেটা নিজে হোশে আসতো, তাহলে কিন্তু দরজাটা সে খুলে দিত আর কি। সে সঙ্গে সঙ্গে পেছনে ফিরে আসে, সে তার বিছানায় চলে আসে, আবার সে শুয়ে পড়ে। আবার কিছুক্ষণ পরেই, হয়তো খুব জোরে 2 থেকে 3 মিনিট পরেই আবার সে ওখানে চলে যায় দরজার সামনে। সে একবার যাচ্ছে, আবার যখন তার হোশ ফিরছে, সে নিজের জ্ঞানে আসছে, আবার সে চলে আসছে নিজের
বিছানায়। এরকম প্রায় 4 থেকে 5 বার সে করেছে। তার সেই ওই ডাকে হিপনোটাইজ হচ্ছে, দরজার সামনে যাচ্ছে, যখন তার জ্ঞান ফিরছে আবার সে ফিরে আসছে। লাস্টে যখন সে আর নিজেকে বাধা দিতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না, প্রায় সেই সময় প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো হয়ে গেছে এই জিনিসগুলো তার সাথে হচ্ছে। সেই সময় কিন্তু সেই মহিলা গিয়ে দরজাটা খুলে দেয়। তখন কিন্তু তার আর জ্ঞান ফেরে না। দরজাটা খুলে দেওয়ার পরে সেই মহিলা একই রকমভাবে বলে যে কী রে, দরজাটা খুলতে এত দেরি করলি, দে কিছু খেতে দে। সেই মহিলারা যথারীতি সবার মতনই হিপনোটাইজ হয়ে খাবার দেয়, তার সাথে পেঁয়াজ, এবং সে যখন পেঁয়াজটা চেবানোর যে শব্দ, সেই শব্দে সেই মহিলার জ্ঞান ফেরে। এবং জ্ঞান ফেরার সময় সে দেখছে সে দরজার সামনে দাঁড়িয়ে, দরজার তার হাতে দরজাটা খোলা, এবং দরজার সামনে সে মহিলা দাঁড়িয়ে হাতে পেঁয়াজ নিয়ে পেঁয়াজ চেবাচ্ছে। সে আর কোনো কথা না বলে দরজাটা ধড়াম করে বন্ধ করে সে নিজের বিছানার সামনে এসে ফোন করে তার হাজব্যান্ডকে ফোন করে। এবং তার হাজব্যান্ড প্রথমবারে কল তোলেনি, দ্বিতীয়বারে যখন কল তোলে সে হাজব্যান্ড বলছে দাঁড়ো আমি তোমাকে পরে কল করছি, এই বলেই সে ফোনটা কেটে দেয়। আবার যখন কিছুক্ষণ পরে সেই মহিলা তার হাজব্যান্ডকে কল করে, সে শুনতে পাচ্ছে সেই তার স্বামীর কান্নার শব্দ। ওই কান্নার শব্দ শুনে মহিলাও খেতে ফেলে এবং জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন স্বামী বলে তুমি কি দরজা খুলেছিলে? মহিলাটা থাকতে না পেরে অঝরে কাঁদতে শুরু করেছে, মানে সে ততক্ষণে বুঝে গেছে কি হয়েছে। সে বলছে হ্যাঁ। তখন তার স্বামী বলছে সব শেষ হয়ে গেছে, আমাদের ছেলে আর নেই। সেই হাজব্যান্ড তখন তার ছেলেকে কোলে নিয়ে বাড়ি আসে। তার নিথর দেহ তার ঘরের সামনে রাখা হয়। সকাল হয়, সবাই যায়। এবং সেই সময় যখন তার স্বামীকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল রাতের বেলা, সে বলছে সে নাকি গ্রামের রাস্তা ধরেই সে আর তার ছেলে আসছিল। হঠাৎ করে তার ছেলে নাকি তার প্রচণ্ড বুকে ব্যথা হতে শুরু করে এবং সে তার বাবার হাতটা চেপে ধরে। ওই বুকে ব্যথা থেকেই সে নাকি ধীরে ধীরে কেমন একটা কুঁকড়ে যাচ্ছিল, সে নিচের দিকে ঝুঁকে যাচ্ছিল এবং তারপরে সে হঠাৎ করে রাস্তার মধ্যেই শুয়ে পড়ে এবং তারপরে সে কাতরাতে শুরু করে, যেমন মিরিকি উঠলে যেরকম হয় ঠিক সেরকমভাবে সে কাতরাতে শুরু করে। এবং তারপরে সে হঠাৎ করে সে দেখছে যে তার কাতরানোটা বন্ধ হয়ে গেল, একদম পুরো স্ট্যাচু হয়ে গেল। এবং সে যখন আবার ডাকছে তার ছেলেকে, তার ছেলে কিন্তু কোনো সাড়া শব্দ দিচ্ছে না। ততক্ষণে সে বুঝে গেছে যে ছেলে আর নেই। এই হচ্ছে ঘটনা যেটা সেদিনকে রাতে হয়েছিল। মানে ছেলেটা বাড়িতে নেই, বাচ্চা ছেলেটা, তারপরেও কিন্তু ওই মহিলার এফেক্ট কিন্তু বাচ্চা ছেলেটার উপর পড়েছিল। তো এরপরে গ্রামের সবাই মিলে, গ্রামে যে প্রধান এবং বাকি সবাই একটা সিদ্ধান্ত করে যে গ্রামে একটা বড় করে পুজো দেবে, কারণ এরকম করে চলা যায় না। গ্রামে যদি সব বাচ্চা মারা যায় তাহলে গ্রামে তো কোনো ভবিষ্যৎ থাকবে না। তো সেই জন্য তারা একটা তান্ত্রিকের কাছে যায়, একটা নামকরা তান্ত্রিক 2 গ্রাম পরেই থাকে। এবং সেখানে গ্রামের যে প্রধান তিনি, আমার দাদু এবং আরও 2জন বয়স্ক করে জ্ঞানী, মানে আর কি একটু গ্রামে একটু দেখভাল করে আর কি, তারা একটু গেছিলো। এবার যখন সেই গ্রামের প্রধান সেই তান্ত্রিককে গিয়ে বলে তার প্রবলেম, কী কারণে সে এসছে, কোন গ্রাম থেকে সে এসছে, সে তান্ত্রিক হেসে কথাটাকে উড়িয়ে দেয়। আমার দাদু জিজ্ঞেস করে আপনি হাসছেন কেন? তখন সে তান্ত্রিক বলে যে তোরা প্রথম নয়, তোদের আগে 4টে গ্রাম এসছে, তোরা 5 নম্বর গ্রাম, যাদের গ্রামে এই মহিলা রাজ করেছে, যাদের গ্রামে এই মহিলা প্রত্যেক কটা বাচ্চাকে মারছে। সবাই অবাক হয়ে যায়, সবাই বলছে কী হয়েছে, কী ব্যাপারটা বুঝলাম না। তখন সে তান্ত্রিক বলছে তোদের আগে 4টে গ্রাম এসেছিল, ওদের গ্রামেও সেমভাবে বাচ্চা মারা যেত, যার পেছনে ছিল এই মহিলা, যে মহিলা তোদের গ্রামে এখন রয়েছে। তখন প্রধান বলছে যে তাহলে কি করণীয়, কি উপায়, একে তাড়ানোর কি উপায়? তখনই সেই তান্ত্রিক বলছে যে ওকে তাড়ানোর উপায় বার করার আগে ওর ঘটনা শোন, যে ও কে,
কিসের জন্য এরকম হয়েছে। তখন সে বলছে যে এই যে মহিলা, তার যখন কম বয়স ছিল সে একটা রিলেশনে ছিল, একটা প্রেম করত। তো তার যে বয়ফ্রেন্ড ছিল তার সাথে সে কম বয়সেই নাকি শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সে প্রেগনেন্ট হয়ে যায়। তখন তার বয়স ছিল 21 বছর এবং মেয়েটা ছিল আর কি, মানে যার বয়ফ্রেন্ডটা ছিল 21 বছর এবং মেয়েটা ছিল 19 বছর। এইবার প্রায় 4-5 বছর প্রেম করার পরে এই কেসটা হয়েছিল আর কি, প্রেগনেন্ট হয়ে গেছিল। এবার যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন তার বয়স ছিল 23-24 এরকম হবে মেয়েটার বয়স। এবার যখন সেই 3-4 মাস পরে মেয়েটা জানতে পারে যে সে প্রেগনেন্ট এবং তারপরে সে তার বয়ফ্রেন্ডকে গিয়ে বলে যে এরকম এরকম ব্যাপার, তখন ছেলেটা কিন্তু অস্বীকার করে এবং সে বলে যে এটা আমার হতেই পারে না, আমি করিনি এসব কিছু, এরকম করে অস্বীকার করে এবং মেয়েটাকে ত্যাগ করে, মেয়েটাকে ছেড়ে চলে যায়। এবং তারপর থেকে না সে কথা বলে মেয়েটার সাথে, না তার সাথে দেখা করে। তারা দুজনে একই গ্রামেরই ছিল, কিন্তু দেখা হলেও সে মুখ ঘুরিয়ে চলে যেত। মেয়েটা যত তার সাথে কথা বলার চেষ্টা করতো, সে একদম পুরো দুচ্ছে অবস্থা এরকম করতো। তো আরও 1-2 মাস পরে মেয়েটা যখন পেটটা ফুলতে শুরু করে, তখন মেয়েটার বাবা মাই বুঝতে পারে এবং সন্দেহের বসে তাকে জিজ্ঞেস করে যে কী সমস্যা, কী হয়েছে, ঠিক করে বল, সত্যি কথা বল। তখন মেয়েটা কান্নাকাটি করতে করতে সব কিছু বলে দেয় এবং তারপরে মেয়েটার বাবা মা ছেলেরা বাড়ি যায়, গিয়ে সমস্ত কিছু বলে এবং বলে দেখুন যা হওয়ার তো হয়েছে, আমার বাড়িতে এই মেয়েকে রাখলে আমার মান সম্মান যাবে, তো একটা কাজ করুন, বিয়ে দিয়ে দিন ছেলে মেয়েদের। তখন কিন্তু ছেলের মা মানতে রাজি ছিল না, কেননা যে মেয়ের বাড়ি ছিল তারা একটু জাতে নিচু জাতি ছিল আর কি, তো সেজন্য ছেলের বাড়ি থেকে রাজি হয়নি। এরপরে এই কথাটা শোনার পরে মেয়েটার বাবা মা প্রচণ্ড রেগে যায়। একে তো সে এরকম একটা কুকর্ম করেছে, তার মধ্যে তার ছেলে বাড়ি আবার তাদেরকে নিচু জাত বলে অপমান করেছে। তো তারপর থেকে মেয়েটাকে তার নিজের বাবা মাই প্রচণ্ড পরিমাণে হেনস্থা করতো সব সময়, যখন তখন খাওয়া নিয়ে খোঁটা মারতো, বাড়িতে থাকা নিয়ে খোঁটা মারতো, সবসময় বলতো মরে যা তোর মুখ আর দেখতে চায় না, এই সেই অনেকভাবে কটূক্তি করতো আর কি। এবার কি হয়, একদিনকে দুপুরবেলায় সে শুয়ে রয়েছে নিজের ঘরে, মেয়েটা আর কি, সেই সময় বাবা মা কিন্তু তার ঘরের মধ্যে বাইরে থেকে তাকে জীবন্ত আগুন জ্বালিয়ে চলে যায়। এবং মেয়েটা যখন বুঝতে পারে, সে ঘর থেকে বেরোতে পারছিল না, অনেক কষ্ট করে সে সেই জ্বলন্ত ঘর থেকে দাউ দাউ করে সেই আগুন জ্বলে যায় পুরো ঘরে, সেখান থেকে বেরোয়। যখন সে বেরোয় তখন তার অর্ধেক বডি পুড়ে গেছে। এবার সেই সময় সে কোনোভাবে কোনো একটা নদী বা কোনো ডোবা টাইপের ছিল, পুকুর টাইপের ছিল, সেখানে গিয়ে ঝাঁপ মারে তার শরীরে আগুন নেভানোর জন্যে। এবং সে ওখানে ওই নদী বা যেখানে পড়েছিল আর কি, ঝাঁপ মেরেছিল, সেখানে সে পড়ার পরেই অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। এবং সেই যেখানে ভাসতে যেখানে গেছিলো আর কি, সেই পাড়েই একটা তান্ত্রিক মতো কেউ ছিল, যিনি মেয়েটাকে উদ্ধার করার পরে সেই নাকি ওকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে বলে তার শরীরের 70% নাকি বার্ন হয়ে গেছে এবং ওর পেটে যে বাচ্চা ছিল সেও নাকি আর নেই, সে মারা গেছে। 6 মাস ছিল তার বয়স বাচ্চাটার, সে মারা গেল। এইবার ওই মেয়েটা ওই যে তান্ত্রিক তাকে উদ্ধার করেছিল তার কাছে থাকা শুরু করে। ওই তান্ত্রিকের 5-4 মাস খাটতো, সে সমস্ত কাজবাজ করে দিত এবং ওই তান্ত্রিকের কাছেই এই মহিলাটা সমস্ত কালা জাদু, বশীকরণ এবং যা বাজে কাজ কুকর্ম রয়েছে সেই সমস্ত বিদ্যা সে গ্রহণ করতে শুরু করে। প্রায় 30টা বছর সে এইসব বিদ্যা নিয়ে চর্চা করেছে। তারপরে সে যেসব গ্রামে ঘরে বাচ্চা মেয়ে ছেলে মেয়ে রয়েছে তাদের প্রত্যেকে সে ঘরে যায় এবং ছেলে মেয়েদের মেরে চলে যায়। এটা হচ্ছে এই মহিলাটার ঘটনা। তো তারপরে এই তান্ত্রিক বলে তোদের আগে আরও 4টে গ্রাম এসছে, তাদের সমস্যা আমি সমাধান করেছি, তোদেরটা আমি করব। তখন তান্ত্রিক বলছে যে কি করে করবেন, উপায় কি বলুন, যা বলবেন তাই করব। তখন সে তান্ত্রিক বলছে দেখ,
ওকে আমি মারতে পারবো না, কারণ সে অনেক শক্তিশালী, 30 বছরের সাধনা করেছে, সে অনেক শক্তিশালী, তাকে মারা ইম্পসিবল। কিন্তু আমি এমন কিছু করতে পারি যাতে সে তোদের গ্রামে আর না থাকে, সে তোদের গ্রাম থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। তো প্রধান তখন বলছে যে ঠিক আছে তাই করুন। তারপরে 2 দিন পরে সে তান্ত্রিক দাদুদের গ্রামে এসে পুজো করে। পুজো করার পরে ধীরে 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 সে মহিলার যে উৎপাত সেটা কিন্তু কমে যায় এবং সে ওই মহিলা গ্রাম থেকে বিদায় হয়। তারপর থেকে আর কিচ্ছু হয়নি। এই ঘটনা আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা। হ্যাঁ, 4 বছর আগে যখন আমার মাধ্যমিকে শেষ হয়েছিল সেই সময় আমি গেছিলাম, তখনকার ঘটনা। তো এখন আর এসব কোনো সমস্যা নেই আমার মামার বাড়িতে, দাদুর বাড়িতে। তারপর আমি অনেকবার গেছি, কিন্তু এইসব আর কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে আজকের ঘটনা ছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlog00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।